একদিনের জন্য শহর থেকে একটু দূরে বেরিয়ে পড়লে কেমন হয়? এই সফরে প্রথমেই আমরা যাব শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বাড়িতে, যেখানে আজও জড়িয়ে আছে তার অনেক স্মৃতি। তারপর একটি সময় কাটাবো রূপনারায়ণ নদীর ধারে। এরপর দেখব দেউলটির অনেক পুরনো মন্দিরগুলো আর কথা বলে দেখব ওখানকার সাধারণ মানুষের সাথে। এই মন্দিরটা 500 বছরের মন্দির। আর এত ঘোরাঘুরির পর একটু আরাম তো চাই, তাই দিনের শেষে থাকছে একটা সুন্দর রিসোর্ট, যেখানে এই ছোট্ট ট্রিপটা আরও জমে যাবে। চলুন শুরু করা যাক আমাদের দেউলটি ট্রিপ। গুড মর্নিং। আজকে আমরা যাচ্ছি কলকাতার খুব কাছেই একটা জায়গাতে। এইখানে জায়গাটা আমরা চুজ করলাম কারণ কলকাতার কাছে উইকেন্ড ট্যুর যারা দেখতে চান তাদের জন্য এটা খুবই ভালো হবে এই ট্যুরটা। এখানে আপনারা ডে আউটও করতে পারেন, মানে সকালে গিয়ে বিকেলে বা ইভিনিংয়ে ফিরে আসবেন, বা একটা দিন স্টেও করতে পারেন। তো আমি আর আজকে রূপসা আমার সাথে যেতে পারছে না, কারণ ওর আবার একটা কাজ পড়ে গেছে। তো আজকে আমি বাবাকে নিয়ে যাচ্ছি। তো যাই হোক, গাড়িতে করে যাব, দেখাচ্ছে 1.5 থেকে 2 ঘন্টা মতো ডিস্টেন্স আর কি লাগবে গাড়িতে করে পৌঁছাতে। তো চলুন এইবার আমরা বেরিয়ে পড়ি। এখন বাজে হচ্ছে সকাল 8টা বাজে, এইবার বেরোবো। ওকে চলুন, তা যেতে যেতে দেখাচ্ছি রাস্তাটা। শুরু হলো আমাদের দেউলটি জার্নি। প্রথমে ইএম বাইপাস ধরে মা ফ্লাইওভার ক্রস করে ওটা হলো সেকেন্ড হুগলি ব্রিজে। এরপর সাঁতরাগাছি ক্রস করে NH-16 হাইওয়ে। এই হাইওয়েই সোজা নিয়ে যাবে দেউলটি। আর লোকাল ট্রেনে যারা যাতায়াত করতে চান তারা খুব সহজে এবং কম খরচে দেউলটি পৌঁছে যেতে পারবেন। আপনাদের ধরতে হবে মেচেদা, মেদিনীপুর বা খড়গপুরগামী কোনো লোকাল ট্রেন, আর সেই লোকাল ট্রেনের ভাড়া মাত্র 15 টাকা। আর ট্রেনে সময় লাগবে অ্যাপ্রক্সিমেটলি ওই 1.5 ঘন্টা। এটা হলো দেউলটি বাজার। তো এই যে ওপরে ব্রিজটা দেখা যাচ্ছে, এইটা হচ্ছে হাইওয়েটা কন্টিনিউ হচ্ছে। আমরা দেউলটি যাবো বলে এই ব্রিজটার আগেই একটা জায়গায় লেফট টার্ন নিয়ে ঢুকেছি। আপনারা যারা ট্রেনে করে আসবেন, আপনাদের স্টেশন থেকে বেরিয়ে একটা রাস্তা দিয়ে হেঁটে এসে এই জায়গাটাতে আসতে হবে। তো এই রাস্তার মোড়টাতে হচ্ছে এখানকার হচ্ছে ওদের বাজার, এটা মেইনলি। আর এখান থেকেই আপনারা টোটো বা ছোটো অন্য কোনো গাড়ি যেগুলো পাবেন সেগুলো আপনারা বুক করে নিতে পারেন। সেরে নেওয়া হলো সকালের ব্রেকফাস্ট, ডিম পাউরুটি। চায়ের দোকানের ডিম পাউরুটির একটা অদ্ভুত টেস্ট হয়, যেটা বাড়িতে বানালে ঠিক আসে না। ব্রেকফাস্ট হয়ে গেল, এবার বেরোই। এবার যাবো হচ্ছে ডিরেক্ট শরৎচন্দ্রের বাড়ি মিউজিয়ামটাতে। এই ব্রিজের তলায় যে রাস্তাটা দেখছেন, এটাই হলো শরৎ রোড। এই রোডই নিয়ে যাবে শরৎ কুঠি। এই যে এই রাস্তাটায় আমরা ঢুকছি। এইখানে দেখুন, এই অটো স্ট্যান্ডটা একটু দেখাও। এইখানে দেখুন একটা অটো স্ট্যান্ড আছে, আপনারা এখান থেকে এসেও অটো বা টোটো এইসব পেতে পারেন। আর এই রাস্তাটাতে গিয়ে একদম সামনেই আর কি, মানে আপনারা দেখলেন তো রাস্তার মোড়টা, ওখান থেকে একদম সামনে একটুখানি হাঁটা পথ আর কি। ওইটা একটুখানি গিয়েই বাঁহাতে হচ্ছে ওই রিসর্টটা, যেই রিসর্টটাতে আমরা পরে লাঞ্চ করতে আসবো। সামনেই দেখুন বাঁহাতে রিসর্টটা পড়বে, এখানে লেখা আছে রিসর্টের নাম লাল দিয়ে। এই যে বাঁদিকে হচ্ছে রিসর্টটা। গ্রামের ভেতরকার এই সুন্দর রাস্তা দিয়ে আপনারা পৌঁছাবেন এই মোড়টাতে। এখান থেকে বাঁদিক নিয়ে কিছুটা এগোলেই শরৎ কুঠি। আমরা এসে পৌঁছালাম শরৎচন্দ্র কুঠিতে। এই যে সামনে জায়গাটা দেখতে পাচ্ছেন, পাঁচিলের ভেতরে এই বাগান মতো জায়গাটা করা আছে, আর এর ভেতরেই আছে হচ্ছে শরৎচন্দ্র কুঠি। এই সামনের এই জায়গাটা হচ্ছে গাড়ির পার্কিং, যারা গাড়ি নিয়ে আসবেন এখানে ইজিলি পার্ক করতে পারবেন। আর টোটো করে এলে তো আপনাদের এখানে এসে নামাবেই। এই যে এইখানে টোটোগুলো দাঁড়ায়। এখানে এরকম বিভিন্ন দোকান বসে, স্টল বসে আর কি। নার্সারি আছে, ডাব আছে।
শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বাড়িতে ঢোকার আগে বাইরেটা একটু ঘুরে নিতে পারেন। খুব সুন্দর গ্রাম্য পরিবেশ, পাশে একটা ছোট্ট পুকুরও আছে। এখানে কিছু ছবি টবি তোলার জন্য একদম আদর্শ। এই হলো শরৎ স্মৃতি মন্দিরে ঢোকার গেট। আর এখানে সমস্ত টাইমিং দেওয়া আছে, এটা একটু দেখে নেবেন, এটা নেটে আপডেটেড নেই। বাইরের বাগানটা খুব সুন্দর করে সাজানো গোছানো আছে। চলুন ভেতরটা দেখে আসি। ভেতরে আপনারা গাইড পেয়ে যাবেন, ওনারা এই শরৎকুটি সম্বন্ধে সমস্ত তথ্য আপনাদের দিয়ে দেবেন। এটা লেখার ঘর ছিল, সামনে চেয়ারটা বসতেন, টেবিলে খাতা রাখতেন। 2 নম্বর রাখে লক্ষ্য রাখুন ওনার জুতো আছে, ইজি চেয়ারে কনে লক্ষ্য রাখুন ওনার লাঠি। ইনি হলেন ওনার স্ত্রী। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের মৃত্যুর পর উনি এই বাড়িতে প্রায় 23 বছর ছিলেন। এখানে উনি ওনার শেষ উপন্যাস বিপ্রদাস রচনা করেছিলেন। এইটা ছিল ওনাদের বৈঠকখানার ঘর। এখানে প্রচুর বিপ্লবী এসেছেন এবং এইখানেই চলতো ওনাদের মিটিং। নেতাজি এসেছিলেন 2 বার, বাঘা যতীন, রাসবিহারী বসু, বিপিন বিহারী গাওলে, চিত্তরঞ্জন দাস সব নদী পথে সেই রাতে মিটিং করতেন হারিকেন লণ্ঠন জেলে। এইটা চিকিৎসার ঘরে চরকা রয়েছে। হাওড়া জেলা কংগ্রেসের প্রেসিডেন্ট ছিলেন। ওনাদের বলার ধরনটা একটু অদ্ভুত হলেও জানতে পারবেন প্রচুর ইন্টারেস্টিং তথ্য। ইনি হলেন চিত্তরঞ্জন দাশের বাড়ির রাধাকৃষ্ণ। এটা হলো ফার্স্ট ফ্লোর। দোতলায় এখানে একটা বড় ঢালাই বারান্দা আছে। উপরে দোতলাতেও এরকম অনেকগুলো ঘর আছে যেখানে ওনার ব্যবহৃত জিনিসপত্র রাখা আছে। সেই পুরোনো দিনের সুইচ বোর্ড। লেখক তার জীবনের শেষ 12 বছর এই বাড়িতেই কাটিয়েছিলেন। এই জায়গাটা ওনার এতটা পছন্দ হয়েছিল যে আশেপাশের এলাকার নাম তিনি রাখেন শামতাবেড়। এই বাড়িতেই রচিত হয়েছিল পথের দাবি, রামের সুমতি, বিপ্রদাস, শ্রীকান্ত, এই সমস্ত উপন্যাস। 1978 সালের ভয়াবহ বন্যায় আশেপাশের অনেক মাটির বাড়ি নষ্ট হয়ে গিয়েছিল, কিন্তু শরৎচন্দ্রের এই বাড়িটা ঠিক টিকে যায়। এটা হলো ধানের গোলা আর তার পিছনে ঠাকুর ঘর। আর এই দরজাটা ছিল বিপ্লবীদের পালিয়ে যাওয়ার দরজা। এখানে লিখেছিলেন অভাগীর স্বর্গ, বামুনের মেয়ে, পল্লী সমাজ, শ্রীকান্তের 4র্থ পর্ব, কমললতা। ওনারা বললেন বাড়ির এই পেছন দিকটা যেতে, এইখানে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের স্মৃতিসৌধ আছে। তো চলুন ওই জায়গাটাতেই যাই। স্মৃতিসৌধটা হচ্ছে বাড়ির বাউন্ডারি যেটা আছে ওটার একদম কর্নারে। এই যে দেউলটিতে ঘুরতে গেলে প্রাকৃতিক অ্যাট্রাকশনের পাশাপাশি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের এই শরৎকুটি কিন্তু অবশ্যই দেখে আসবেন। আমরা শরৎচন্দ্র কুটি তো দেখলাম, এবার ওখানে জানতে পারলাম যে এখানে বহু বছর পুরনো, মানে 300-400 বছর পুরনো কিছু মন্দির আছে, কিন্তু ওগুলো গ্রামের একদম ভেতরে আর রাস্তা খুব সরু সরু। তাই ওনারা বললেন আপনারা গাড়ি এখানেই পার্ক করে টোটো নিয়ে ওখানে যেতে পারেন। তাই এবার আমরা তাই প্ল্যান করছি ওগুলোতে যাই আর গিয়ে আপনাদের দেখাই। এখন একটা টোটো নেব, টোটো করে তারপর ওখানে যাব। তো চলুন আমাদের সাথে থাকুন, দেখবেন মন্দিরগুলো কীরকম, আমরাও গিয়ে এক্সপ্লোর করি আর আপনাদেরও দেখাই। টোটো স্ট্যান্ডে কথা বলে জানা গেল টোটো আসতে একটু দেরি হবে, কাজেই সামনে রূপনারায়ণ নদীটা ততক্ষণ দেখে আসা যাক। শরৎকুটির একদম পাশ দিয়েই রাস্তা গেছে রূপনারায়ণ এই নদীর। সামনে রাস্তাটা যে গেছে এটা দিয়ে সোজা যেতে হবে। যারা নদীর দিকটায় বাইকে করে, 2 হুইলারে করে আসবেন তারা এইখানটাতে বাইক পার্ক করতে পারেন, একদম নদীর কাছে এটা।
বিপ্লবীরা নৌকা করে এই নদী দিয়ে, এই যে রূপনারায়ণ নদী, এখান দিয়ে শরৎচন্দ্রের বাড়িতে আসতেন, আর ওরা বিভিন্ন রকমের প্ল্যানিং মিটিং সব কিছু করতেন। তো এই নদীটা কত হিস্টোরিক্যাল আর কত রকমের ইতিহাসের সাক্ষী হয়ে আছে। এই যে জায়গাটা দেখছেন, এটা নদীর ধারেরই একটা ফাঁকা জায়গা। এটা বেসিক্যালি একটা পিকনিক স্পট। তো আপনারা যদি অনেকে মিলে আসেন বা যদি এখানে এসে মানে কিছুক্ষণ টাইম কাটাতে চান, বসে খাবার দাবার খেতে চান, তাহলে এই জায়গাটা আপনারা বসতে পারেন। এখানে আসার বেস্ট টাইম হলো শীতকাল, আর পিকনিক করার সমস্ত ডিটেলস পেয়ে যাবেন ওই যে শরৎকুঠির যিনি গাইড ছিলেন ওনার কাছে। ফাইনালি টোটো এসে গেছে, এইবার যাওয়া হবে গ্রামের মধ্যেকার পুরনো মন্দির দেখতে। ধরুন এই রূপনারায়ণ নদী, যে এই নদীটা মানে কতটা মানে গ্রামের জন্য কতটা দরকারি আর কি, নদীটা কতটা উপকারী। মানে আমি তো মনে করি এই নদী এতটাই প্রয়োজনীয়, মানে গ্রামের যে উপকারিতা। ধরুন এই টোটালটা আমি এই শুধু আপনি সামনেটা দেখছেন, হ্যাঁ পিছন দিকে যদি দেখেন বাগনান এরিয়া পুরো টোটাল, এটাও বাগনান যদিও, হ্যাঁ টোটাল বাগনান এরিয়াটা আমি শোনা কথা, আমার 1978 সালে 77 সালে জন্ম, তখন আমার 1 বছর বয়স। আচ্ছা, তো এই পুরো ধরুন 13টা জেলায় ভেসে গেছে। হ্যাঁ এই যদি না এই রূপনারায়ণ থাকতো, হ্যাঁ তাহলে আর কিন্তু কোনো মানসিক হত্যা বাঁচতো না। দামোদর আছে, হ্যাঁ দামোদরও তো আছে। হ্যাঁ, দামোদর তো ব্রিটিশ টোপকে আপনি এসেছেন, দামোদর আছে। দামোদরের যতটা না ক্ষমতা, তার থেকে 100 গুণে ক্ষমতা এই রূপনারায়ণের। এটা হলো এখানকার প্রাচীন এক মন্দির, যার নাম বিরামপুর কালী মন্দির। স্থানীয়দের মতে এই মন্দির মা ভবতারিণীর। এই মন্দির প্রায় 100 বছরের পুরনো। সেই সময় মন্দিরটা বন্ধ ছিল, তাও গেটের ফাঁক দিয়ে কালী ঠাকুরকে যতটুকু দেখানোর চেষ্টা করা যায় আর কি। আপনারা এই নাম্বারটা নোট করে নেবেন, আর যদি এখানে ঘুরতে আসেন ওনাকে ফোন করতে পারেন। এই যে দাদা এখানেই আছে, দাদার টোটো, দাদা এই গ্রামে এইখানেই থাকেন আর কি, এই দিকেই থাকেন। তো কেউ এলে আপনাকে তাহলে ফোন করবে, নিশ্চয়ই, নিশ্চয়ই। তো আপনি তখন এরকম ঘুরিয়ে দিতে পারেন যেরকম আমরা ঘুরছি। থ্যাংক ইউ। তো কালী মন্দির তো দেখা হলো, এবার আবার টোটো উঠে পড়েছি। এবার টোটো করে যাচ্ছি হচ্ছে নেক্সট এখানকার গোপাল মন্দির দেখতে। তো গ্রামের ভেতরে এই সুন্দর সরু রাস্তা দিয়ে মন্দিরটি দেখতে যাব। চলুন আপনাদেরও দেখাবো। স্কুলে আমরা পড়াশোনা করি। ধরে বসবেন। এই হলো মদন গোপাল জিউয়ের মন্দির। মন্দিরের গায়ে দেখতে পাবেন অপূর্ব টেরাকোটার কাজ। এইবার মন্দিরে যিনি পুজো করছিলেন ওনার মুখে এই মন্দির সম্বন্ধে কিছু কথা শোনা যাক। এই মন্দিরটা 500 বছরের মন্দির। এর প্রতিষ্ঠাতা মুকুন্দ প্রসাদ রায়চৌধুরী। দক্ষিণ 24 পরগনার মঙ্গল ঘাটে ওনার জন্মস্থান, এবং ইনি এই মন্দির প্রতিষ্ঠা করেছেন শুধু চুন, বালি, সুরকি এবং এর যে এগুলো চিহ্নগুলো দেখছেন, এগুলো সব পোড়ামাটির কাজ। এর 3টে অনুষ্ঠান হয়। একটা অনুষ্ঠান হচ্ছে রাস পূর্ণিমা, আর একটা হচ্ছে জন্মাষ্টমী এবং বসন্ত উৎসব। যেদিন দোল, সেদিন সকালবেলা উনি মাসির বাড়ি চলে যান, এবং যখন সন্ধ্যের সময় আসেন উনি ওইখানেতে দোলা আছে, দোলায় অবতীর্ণ হন। এবং 2টো থেকে যারা আসেন আগত ভক্তমণ্ডলী, তারা এই দোলায় আবির দিয়ে তারা দুলিয়ে দিয়ে যান আমাদের এই মদন গোপালকে।
মানে সাধারণত মানে গোপাল যেখানে থাকে, গোপালেরও তো অনেক ঘটনা লোকে হ্যাঁ। মানে অনেকে হয়তো দেখে থাকেন, অনেকে অনুভব করে থাকেন। হ্যাঁ সেরকম ঠাকুরের কিছু। হ্যাঁ, ঠাকুরের এইখানে আগে আমার বাবা আর বাঁশি বাজাতেন, এবং তখন আমি বাচ্চা, ওনার সঙ্গে আসতাম। যখন উনি বাঁশি বাজাতেন আমাকে নিয়ে আসতেন না, বললো না তুই যাস নি, তুই থাকতে পারবি না। আমি বলি হ্যাঁ আমি থাকতে পারবো বলে আমি এসেছিলাম। এসে দেখি একটা বিকট গন্ধ, আস্তে গন্ধ। তারপর দেখি ঝিনিক 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 করে আওয়াজ হচ্ছে। আমি তখন বাবার কাছে সেঁটে গেছি। মানে ওর নিজের থেকেই আওয়াজটা আসছে আর কি। হ্যাঁ, আমি তখন বাবার কাছে সেঁটে যাই। সেঁটে যাওয়ার পর বলছে, তখন উনি কিন্তু বাঁশি ছাড়েননি, আমাকে শুধু এই রকম করে দিল আর উনি বাজাচ্ছেন। বাজানোর পর যখন মনে হলো একটা সুগন্ধ কিছু একটা ছড়াচ্ছে, আচ্ছা, বলতে আমার গা কাঁটা দিয়ে উঠছে। মানে আমার দিব্য চক্ষুষে এই ঘটনাটা। মানে ঠাকুরের উপস্থিতি উনি বোঝান এখানে, বোঝা যায়। হ্যাঁ, আচ্ছা, এবার যাওয়া যাক রিসোর্টের দিকে। আমরা আবার ব্যাক করলাম। এই গাড়ি যেখানে পার্ক করে গেছিলাম ওইখানে দুটো মন্দির আপনাদের দেখালাম, আর এখানে মুষলধারে বৃষ্টি নেমে গেছে। মানে টোটো করে গেছিলাম, টোটো থেকে নেমে গাড়িতে উঠতে উঠতে ভিজে গেছি আর কি, এত বৃষ্টি পড়ছে। আমরা এই দেউলটি রিসর্টটা, যেটা নিরালা রিসর্ট, ওখানে এসে পৌঁছালাম। জাস্ট গাড়ি পার্ক করেছে। এখানে বৃষ্টিটা একটুখানি কমেছে, মানে যেরকম মুষলধারে হচ্ছিল তার থেকে একটু কমেছে। তো যাই হোক, এটা ভেতরে রিসর্টে ঢুকে এরকম আপনাদের পার্কিং এরিয়াটা আপনাদের জাস্ট দেখিয়ে দিচ্ছি। বেশ বড় পার্কিং এরিয়া, দেখুন অনেক গাড়ি রাখা আছে, মানে এরপরেও স্পেস আছে আর কি, আরও গাড়ি থাকার অনেকটাই জায়গা আছে। এই পার্কিং এরিয়া থেকে বেরোচ্ছি, এখানে দেখুন কি সুন্দর বাচ্চাদের খেলার জন্য এরকম করা আছে। এটা রিসর্টের একটা লন, বৃষ্টিতে পুরো ভিজে গেছে এখন। এরকম অনেকগুলো লন আছে এদের, মানে পার্কিং থেকে বেরিয়ে এরকম সোজা রাস্তা গেছে, দুদিকে সুন্দর গাছ লাগানো, সাজানো, মেইনটেইনড একটা জায়গা। আর দেখুন এখানে আরেকটা লন, এইদিকে এটা আরেকটা লন। এই যে সোজা দেখতে পাচ্ছেন, এই সোজাটা হচ্ছে রিসর্টের এন্ট্রান্স। এই সোজা জায়গাটা এন্ট্রান্স, ওখানেই মেন রাস্তাটা গেছে, এটাই এন্ট্রান্স। আর এই এন্ট্রান্স দিয়ে ঢুকেই আপনাদের ডান হাতে, মানে আমার এখন বাঁ হাতে পড়ছে, আপনাদের ওই দিক থেকে ঢুকেই ডান হাতে পড়বে হচ্ছে এই রিসর্টের রিসেপশন। রিসর্টের ডাইনিং এরিয়াটা বেশ বড় আর খুব সুন্দরভাবে গোছানো। অর্ডার করা হয়েছিল মিক্সড নুডলস আর চিলি চিকেন। টোটাল চার্জ পড়েছিল 400 দুজনের জন্য। এবার চলুন এই রিসর্টের রুম দেখে আসা যাক। রুমগুলো বেশ বড় আর ডাবল বেড। এই রুমের চার্জ হলো 2200 টাকা প্লাস জিএসটি। তবে এখানে এই ডাবল বেডের রুমে আপনারা দুজনের জায়গায় তিনজনও থাকতে পারেন। বাথরুম বেশ পরিষ্কার আর হাইজিনিক। এখানে আপনারা গিজারও পাবেন। এই রুমে মোটামুটি সব রকম অ্যামিনিটিস, একটা ড্রেসিং টেবিল, সুন্দর বড় বেড, তার সাথে সাইডে একটা খাওয়ার টেবিল, কাবার্ড, ফ্রিজ, সমস্ত কিছুর ব্যবস্থা রয়েছে। বাইরে একটা সুন্দর ব্যালকনিও রয়েছে। দেখুন এই দিকগুলোতে অনেকগুলো রুম আছে, এইগুলো সমস্ত রুম এদের, মানে এই সিঁড়ি দিয়ে দিয়ে ওপরে উঠে তারপর এখানে দোতলা তিনতলা রুম আছে, এই দিকে রুম আছে। এটা একটা সেপারেট এরিয়া আর কি, বিল্ডিং আর কি, এইখানে দুটো রুম আছে। তো বর্ষাকালে এলে আপনারা এক রকমের এখানের মানে অ্যাম্বিয়েন্সটা পাবেন, যেটাও খুবই ভালো। মানে লন ভেজা তো কী হয়েছে, আপনারা
এই বৃষ্টি হচ্ছে বাইরে আর এই রিসর্টের ভিতরে বসে রিল্যাক্স করা, এটাও কিন্তু খুবই ভালো লাগবে আপনাদের। আর শীতকালে এলে আপনারা মানে একদম ফর শিওর লনগুলো ইউজ করতে পারবেন, এখানে গিয়ে খেলতে পারবেন, লনে বসতে পারবেন। এই যে দেখুন সামনে একটা এরকমই আরেকটা জায়গা যেখানে লোকজন বসে খাবার খাচ্ছে। এই আমার ডান দিকে দেখুন আরো বিল্ডিং আছে এদের, এইগুলোতেও সমস্ত রুমস আছে যেগুলো বুক করা যায়। এটা অনেক বড়, রিসর্টটা অনেক বড়। দেখুন এই দিকে আবার এখানে আরো কিছু রুম। এই রুমগুলো যদি আপনারা নেন, এই পাশের যে রুমগুলো আছে এইগুলো যদি মানে এসে যদি এইরকম রুমগুলো যদি বুক করেন, তাহলে সামনে দেখুন রুম থেকে বেরোলেই এত বড় একটা লন। সকালে ঘুম থেকে উঠেও কত ফ্রেশ লাগবে আপনাদের, এতটা গ্রিন দেখতে পাবেন আশেপাশে। এই জায়গাটায় রয়েছে ওদের সুইমিং পুলটা। পুলটা বিশাল বড় আর ভীষণ মানে ভালোভাবে মেনটেন করা, একদম পরিষ্কার। এখানে এরকম সুন্দর শাওয়ারের ব্যবস্থাও আছে, এটা চালিয়ে দিলে মানে পুলে যারা থাকে বেশ এনজয় করা যায়। এখানে একটা কিডস সেকশনও আছে। এখানে একটা দোতলা মতো জায়গা করা আছে যেটার উপর উঠে আপনি বসতেও পারবেন, চেয়ারের ব্যবস্থা আছে, আর এখান থেকে পুলের একটা টপ ভিউ পাওয়া যায়। তো এই ছিল আমাদের আজকের এই দেউলটির ট্যুর। আমরা যেহেতু একটা ডে ট্রিপ করছি, আজকেই আমরা রিটার্ন যাব, বাট এই রিসর্টটা আপনাদের দেখানো মেইনলি এই কারণেই, মানে আমাদের রিসর্টে আসার এমনিতে তো কোনো দরকার ছিল না। সারাদিন আমরা ভেবেছিলাম ঘুরে নিয়ে তারপর বাড়িতে চলে যাবো আর কি, রিটার্ন করব। বাট এই রিসর্টটাতে স্পেশালি আমরা মানে আপনাদের জন্যই এলাম, যাতে আপনাদের দেখাতে পারি আপনারা যদি এখানে থাকতে চান বা ডে আউট করতে চান বা এক রাত যদি থাকতেও চান, তাহলে আপনারা কোথায় থাকতে পারেন। এই রিসর্টটা বেস্ট জায়গা এইখানে থাকার জন্য। এই পেছনে দেখুন এত সুন্দর লন আছে, যেটা আমি আবার বলছি এটা ভীষণ ভালো লাগবে আপনাদের। মানে বর্ষাকালে আপনারা লন ইউজ করতে না পারলেও আপনাদের ওভারঅল যে অ্যাম্বিয়েন্স এখানকার খুবই ভালো লাগবে। তো আমরা এখানে লাঞ্চ করলাম, লাঞ্চ খুবই ভালো ছিল। আর সুইমিং পুল আপনাদের দেখালাম, সবই তো আপনাদের দেখালাম রিসর্টটা ঘুরে। খালি রুম একটাই শুধু ক্যাটাগরি দেখাতে পারলাম, আরও কিছু ক্যাটাগরির রুম আছে। আজকে সানডে ভিড় আছে তাই সব রুমগুলো দেখানো গেল না। তাহলে আজকের মতো এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে চটপট একটা লাইক দিয়ে দিন আর তার সাথে সাবস্ক্রাইব করে দিন, তাহলে আমরা আবার এই ধরনের ভিডিও নিয়ে ফিরে আসতে পারবো আমাদের ইউটিউব চ্যানেল ইকো অ্যাটলাস ট্রাভেলে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।